গাছের তলায় বসে সাধু তাকিয়ে দেখছিল আকাশের দিকে। বিকেল পেরিয়ে সন্ধে নেমে আসতে শুরু করেছে। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। সূর্যাস্তের লাল আলো চারপাশে ছড়িয়ে দিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য। এখন ঠিকভাবে তাকালেও গাছের মাথায় সূর্যটাকে ভালোভাবে দেখা যায় না। তার বদলে দেখা যায় বাড়ি ফিরতা পাখির দল। এদিকে তাকিয়ে থাকতে থাকতেই সাধু বাবা এবার পথের দিকে তাকিয়ে দেখতে পেল কে যেন হেঁটে আসছে। লোকটা সাধুর কাছে এসে দাঁড়িয়ে হাত জোর করে বলল, সাধু বাবা, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই হয়েছে, কিন্তু মেয়েটাকে এই সমস্যা থেকে বাঁচাতে পারবো তো? এমনটা তো হয় না কখনো। আমার মেয়েটা তো এমন ছিল না আগে। সব ঠিক হয়ে যাবে, তুই অত চিন্তা করিস না। তোর কপালে যা লেখা আছে তা তো হবেই রে বেটা। তার চেয়ে কম কিংবা বেশি কখনোই হবে না। কিন্তু আমার মেয়ের এমন বিপদের কারণটা কি বলুন তো? মানে এমনটা তো সচরাচর দেখা যায় না। আর আমার মেয়েরই কেন? এটা তো যে কারোর হতে পারত, তোর হতে পারত, তোর বাড়ির অন্য কারো হতে পারত, কিংবা পাশের বাড়ির কারোর হতে পারত। আসলে এর কোনো কারণ তো নিশ্চয়ই আছে, সেটাই এখন আমাদের দেখতে হবে। তোর সঙ্গে তোর বাড়িতে একবার যাওয়া দরকার, বুঝলি? না হলে তোর মেয়েকে তো তুই এত দূর আনতে পারবি না। না সাধু বাবা, তাছাড়া বাইরের কেউ ব্যাপারটা এখনো বুঝতে পারেনি, আমিও কাউকে বলিনি। বুঝতেই পারছেন, গ্রামের জায়গায় ঘর, একবার জানতে পারলে সবাই এটা নিয়ে চিন্তা করবে। শেষে এসব নিয়ে আমায় গ্রাম ছাড়া না হতে হয়। কি যে বলবো। সাধু কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর নিজের হাতের কাছে জড়িয়ে রাখা একটা রুদ্রাক্ষের মালা খুলে দিয়ে বলল, এই নে, এটা নিয়ে যা। মেয়েটার গলায় জড়িয়ে রাখবি সব সময়। যতক্ষণ এটা তোর মেয়ের গলায় থাকবে ততক্ষণ বাইরে থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এটা গলায় জড়িয়ে রাখার পরেও যদি কিছু হয় তাহলে তো বুঝতেই পারবি যে কি হয়েছে তোর মেয়ের শরীরে। লোকটা দু হাত পেতে সাধুর কাছ থেকে রুদ্রাক্ষের মালা নিল। তারপর তার উদ্দেশ্যে আবার প্রণাম করে বলল, আপনি তো গাছতলাতেই থাকেন সাধু বাবা, আপনাকে তো বাড়িতে যাওয়ার কথা কতবার বলেছি, কিন্তু আপনি যাবেন না। তবে গ্রামে আমার বাড়ির কাছে একটা ছোট খোলা মাঠ রয়েছে, তার পাশে বড় একটা বটগাছ আছে। সে গাছের তলায় সারাদিন ছাওয়া পড়ে, এমনকি বৃষ্টি হলেও সে গাছের তলায় থাকলে কোনো অসুবিধে হবে না। আপনি সেখানে আসতে পারেন। আপনি কাছাকাছি থাকলে মনে একটু ভরসা পাই। ওরে, তুই ফিরে যা, আমি ঠিক সময় যাব তোর কাছে। তোকে এই নিয়ে এত ভাবতে হবে না। এখন তুই আয়, বুঝলি? সন্ধে হয়ে আসছে, বাড়িতে ফিরতে দেরি হলে বিপদে পড়তে পারিস। এই কথায় লোকটা কেমন যেন চমকে উঠল। তাড়াতাড়ি আরও একবার সাধুকে প্রণাম করে সে গ্রামের পথ ধরে বেরিয়ে পড়ল। সাধু কিন্তু গাছের তলায় একভাবে বসে তাকিয়ে রইল লোকটার চলে যাওয়া পথের দিকে। লোকটা অনেকটা এগিয়ে গেছে। দূর থেকে সাধুর মনে হলো তার মাথার ওপরে যেন একটা কালো ধোঁয়া আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। ততক্ষণে সূর্য আরেকটু হেলেছে, চারপাশটা আরও অন্ধকার হচ্ছে। এরপরেই ওই লোকটা যেন তার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। পথ সোজা অনেক দূর পর্যন্ত গিয়েছে। সাধু মনে মনে বলল, বড় বিপদ আসতে চলেছে, বড় বিপদ। রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে লোকটা দ্রুত বাড়ি ফিরছিল। সাধু বাবা পাশের গ্রামে ঢোকার পথে গাছের তলায় থাকে। দুবার তার সঙ্গে দেখা হওয়ার পরে সাধু বাবা নিজেই তাকে ডেকে এ কথা ও কথা বলে তার মেয়ের কথা জিজ্ঞাসা করেছিল। তখনই তাকে বাধ্য হয়ে সব কথা বলতে হয়েছে। আর এমন অদ্ভুত কথা তো আর চারজনকে বলে বেড়ানোর মতো নয়।
মেয়েটা রাতের বেলা অদ্ভুত কাজ করে। ঘুম থেকে উঠে বসে থাকে, ঘরের হ্যারিকেনটা বন্ধ করে দেয়, তারপর কখনো হাসে কখনো কাঁদে। লোকটার নাম শশীচরণ, তার বউ কাঞ্চনমালা। কিন্তু মেয়ে নলিনের অদ্ভুত সমস্যা হওয়ার পর থেকে দুজনেই কেমন যেন চিন্তায় থাকে। এসব কথা ভাবতে ভাবতেই শশীচরণ বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। সাধুর কথা তার মনের মধ্যে বারবার ঘুরছিল, যা হবার তা হবে। কিন্তু এই রুদ্রাক্ষের মালা দিয়ে কি তাকে আটকানো যাবে? সাধু যদি সত্যিই তার সঙ্গে তার বাড়ির কাছে অন্তত যেত, তাহলেও সে একটু ভরসা পেত। এখন এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে তাকে। বাড়িতে এই সাধুর কথা সে কাউকে বলেনি। এভাবেই বিক্ষিপ্ত মনে হাঁটতে হাঁটতে সে দুদিকে তাকিয়ে দেখছিল। একপাশে ধানের বিস্তৃত জমি, অন্য পাশে দুই একটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। ততক্ষণে সন্ধে নামতে শুরু করেছে। এই দিকটা জঙ্গল বেশি বলেই হয়তো আরও সন্ধ্যের অন্ধকারটা বেশি বলে মনে হচ্ছিল। শশীচরণ আরেকটু হেঁটে এসেছে। এমন সময় তার মনে হলো ঠিক পেছনে যেন কিসের একটা ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছে। চমকে উঠল সে। এই পথে গ্রামের লোকেরা খুব একটা যাতায়াত করে না। সেই সাধু যে স্থানে থাকে সেই স্থানের পর থেকে শুরু হয়েছে জঙ্গল মতো জায়গা। সেদিকে মাঝে মাঝে রাখালের দল গরু চড়াতে যায়, কিন্তু ও পথে অন্য কোথাও যাওয়া যায় না। সেই জঙ্গল অনেক বড়। এতক্ষণ সে হেঁটে এসেছে, সেই পথে কাউকে দেখতে পায়নি। এ পথে মানুষ কম চলাচল করে বলেই পথের ওপর এখানে ওখানে ঘাস জমে রয়েছে। পথটাকে ঠিক গ্রামের পথ বলা চলে না, গ্রামের বাইরের দিকের পরিত্যক্ত পথ বললেই ভালো হয়। কিন্তু তার পেছনে কে আসছে? শশীচরণ এবার পেছনের দিকে তাকিয়ে দেখে, কই কেউ নেই তো। সন্ধ্যের অন্ধকার নেমে এলো। আকাশটা কেমন সাদাটে হয়ে আছে। সেই আলোতে ভালোভাবেই সব কিছু দেখা যায়। তাড়াহুড়োতে আলো আনার কথা মনে ছিল না তার। একটু আগে মনে হলো পেছনে কেউ আছে, কই কেউ নেই তো। রুদ্রাক্ষের মালাটা হাতে ভালো করে জড়িয়ে ধরে শশীচরণ হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে এগিয়ে যায়। আরেকটু এগিয়েছে এমন সময় দেখতে পেল একপাশে একটা বড় গাছের তলা থেকে কি যেন একটা বেরিয়ে এসে পথের একপাশে চুপ করে দাঁড়ালো। শশীচরণ যেই একটু এগিয়েছে অমনি সেই ছায়া মূর্তিটা এবার অদ্ভুত গলায় বলে উঠল, ওই রুদ্রাক্ষ যদি তুই তোর মেয়ের গলায় পরিয়ে দিস, তাহলে প্রথমে তোকে আর তোর বউকে মারব। শশীচরণের হৃৎপিণ্ডটা যেন এক ঝটকায় লাফিয়ে উঠে গলা থেকে বেরিয়ে আসতে চাইছিল। গলাটা সে চিনতে পেরেছে, এই গলাতেই তো সেদিন। সে মূর্তি ততক্ষণে হাসছে। গাছের তলাটা যেন ঝোপঝাড় হয়ে আছে। অন্ধকারে তবুও অস্পষ্টভাবে ছায়া মূর্তিটাকে দেখা যায়। শশীচরণ কোনো রকমভাবে আমতা আমতা করে বলে, কিন্তু কিন্তু আমার মেয়েটার যদি। ছায়ামূর্তি আবার হেসে উঠল, তারপর বলল, তোর মেয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর মেয়ের। শশীচরণ আর সেখানে দাঁড়াতে পারল না। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সামনের দিকে। পেছনে তাকিয়ে একবার দেখল সেই ছায়া মূর্তিটা পথের একপাশে আগের মতোই দাঁড়িয়ে আছে। শশীচরণ আর পেছন ঘুরতে পারেনি সেদিন। তোমরা শুধু ভাবো ওই অশুভ শক্তি প্রেতাত্মারা শুধু সাধারণ মানুষদেরই ভয় কিংবা ক্ষতি করে, কিন্তু এমনটা নয়। আমি এমন অনেক ঘটনা দেখেছি যেখানে কোনো সিদ্ধতান্ত্রিক কিংবা কোনো সাধু বড় বিপদে পড়েছে এই অশুভ শক্তির জন্য। অন্যের কথা বাদ দিলাম,
আমি নিজেই কতবার বিপদে পড়েছি। তবে আমার মাথার উপর মধুসুন্দরী দেবী ছিলেন, সবার ক্ষেত্রে কিন্তু তেমনটা তো আর ছিল না। সেটা কি করে হয়? সাধনায় সিদ্ধি লাভ করা তান্ত্রিকের তো অনেক ক্ষমতা থাকে জানি। তাছাড়া দেহবন্ধন রয়েছে, আপনি মন্ত্র পড়ে প্রেতাত্মাকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারেন। তারপরও তান্ত্রিক কিভাবে, মানে কোনোভাবেই তার সঠিক উত্তর খুঁজে পাওয়া যায় না। বিশেষ কিছু সময় সামান্য ভুলচুক হলে যে সাধক তাকে নিজের কাছে বন্দি করে রেখেছে তার প্রাণ নিতে বিরতও হয় না, তা তো তোমাদের বলেইছি আগে। তবে অনেক সময় কোনো উচ্চ স্তরের অশুভ আত্মা কোনো সিদ্ধতান্ত্রিককেও সঠিক সময় আর সঠিক সুযোগে ক্ষতি করতেই পারে। তার মানে তন্ত্র শক্তি থাকার পরেও অশুভ শক্তির হাতে প্রাণ যেতে পারে, বিশেষ করে কোনো সিদ্ধ সাধকের? পারে, এমন অনেক কিছুই ঘটে। শুভ শক্তি সবসময় অশুভ শক্তিকে হারিয়ে আসে এ কথা ঠিক, কিন্তু মাঝে মাঝে সেই অশুভ শক্তির ক্ষমতা সামান্য বেশি হয়ে গেলে সে কিন্তু শুভ শক্তির উপরেও ভারী হয়। তবে আসলে শুভ শক্তি কোনটা আর অশুভ শক্তি কোনটা তা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, কি তাই তো? আপনার কথা ঠিক বোঝা গেল না। আপনি বলতে চাইছেন শুভ শক্তি মাঝে মাঝে অশুভ শক্তির কাছে হারতে পারে, কিন্তু তার জন্য কি বিশেষ কিছু প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। বিশেষ কিছু তিথি এবং বিশেষ কিছু সময় অশুভ শক্তি শুভ শক্তির ওপরে প্রভাব বিস্তার করতে পারে। তাছাড়াও অনেক উপায় আছে। থাক, ওসব কথা বরং থাক, তা তোমরা বুঝতেও পারবে না। আচ্ছা, তোমাদের একটা কথা বলি। একটা কথা মনে পড়ছে বারবার ধরে। সেই সাধুর কথা তোমাদের বললে তোমরা কিছুটা হয়তো বুঝতে পারবে। একজন সিদ্ধ সাধক কিভাবে অদ্ভুত উপায়ে অশরীরীর হাতে প্রাণ দিয়েছিলেন সে কথাই বরং তোমাদের আজ বলি। আমি আর কিশোরী একবার একে অপরের মুখ চাওয়াচাই করলাম। এতদিন ধরে যে সমস্ত কথা শুনেছি তাতে সাধু কিংবা তান্ত্রিক প্রেতকে নিজের নিয়ন্ত্রণে রাখত কিংবা তাকে সেখান থেকে তাড়িয়ে দিত, কিন্তু তেমনই এক প্রেতের হাতে সিদ্ধ সাধকের মৃত্যু, এটা হয়তো প্রথমবারই শুনব। তারানাথ সিগারেট ধরিয়েছিল। সিগারেটে লম্বা কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, যে সময়ের কথা তোমাদের বলবো তা অনেক আগের কথা। তোমাদের মনে আছে যখন মাতু পাগলির সঙ্গে আমার সবে দেখা হয়েছে? তারপরে গ্রামের পথে পথে এখানে ওখানে বেরিয়ে আমি দীক্ষার জন্য গুরু খুঁজছি। সঠিক কোনো সাধু পেলে তার সঙ্গে লেগে পড়ব এমনটা মনে মনে ভেবেই পথ চলেছি। আজকের কথা সেই সময়েরই, বুঝলে? তাই এবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম অজয়নগর নামের একটা গ্রামের কাছে। সেটা ঠিক কোন স্থানে তা এখন আর মনে পড়ছে না। তখন তো আর ওভাবে ও সমস্ত কিছু বুঝে এদিক ওদিকে বেড়াতে যেতাম না। যেদিকে দু চোখ চলে যেত সেদিকেই যেতাম। তা এভাবেই পথে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম সেই অজয়নগরের দিকে। সেখানে একটা বাড়িতে গিয়েই উঠেছিলাম। বাড়ির দুয়ারে বসে একজন জল চিড়ে খাচ্ছিল। আমি তাদের বাড়িতে উপস্থিত হওয়াতেই সে বাড়ির গৃহস্থ আমায় জলের সঙ্গে বাতাসা আর মুড়ি দিল খেতে। খাওয়া দাওয়া সেরে সেখান থেকে চলে আসতে যাব, তখন গৃহস্থ আমায় জানালো পাশের গ্রামে এক সাধু আছে বলে দু একজনের কাছ থেকে সে শুনেছে। এই গ্রামের একজন সেই সাধুর কাছে মাঝে মাঝে কি একটা কাজে যায়। তার কথা শুনে বেশ খুশি হলাম। যদি সেখানে কোনো এক সাধু থাকে আর দেখে শুনে যদি ভালো মনে হয়
তাহলে তার কাছ থেকে দীক্ষা নেওয়ার চেষ্টা করব। এর আগেও যে সাধুর খোঁজ পাইনি তা নয়, তবে তার মধ্যে অনেকে দীক্ষা দিতে চায় না, আবার অনেকেই সঙ্গ দেওয়া পছন্দ করে না। তাই আমায় অপেক্ষা করতে হয়েছিল ভালো কোনো সাধুর জন্য, যে আমাকে দীক্ষা দেবে। সেদিন দুপুরে সেখান থেকে বেরিয়ে পাশের গ্রামে পৌঁছলাম। পাশের গ্রামের বাইরের দিকে একটা ছোটখাটো জঙ্গলের কাছে গাছের তলায় সেই সাধু থাকে। সেই জায়গায় পৌঁছতে পৌঁছতে কিন্তু প্রায় সন্ধে পেরিয়ে গেল। কোথায় সেই সাধু থাকে, কি বা তার নাম, কোনো কিছুই আমি জানতাম না। অনেকক্ষণ ধরে সে গ্রামের পথ হেঁটে চলেছি, কোথাও কিছু নেই, কারোরই দেখা পাচ্ছি না যে কাউকে জিজ্ঞাসা করব। মনে মনে ভাবলাম পথ ভুল করিনি তো, এই পথে এতক্ষণ ধরে হেঁটে এসেছি, অথচ এক পাশে ধানের জমি, অন্য পাশে গাছ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু মনের মধ্যে যেন একটা তীব্র আকর্ষণ বোধ করছিলাম। আমি ঠিক পথেই যাচ্ছিলাম এমনটাই মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে এক সময় ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়লাম একটু জিরিয়ে নেওয়ার জন্য। মনে মনে ভেবে রেখেছি কাল সকালটাই নাই দেখব, যদি এখানে সেই সাধুকে দেখতে না পাই তাহলে আবার পাশের গ্রামের দিকেই যাব। হয়তো সেই সাধু এখান থেকে চলে গেছে। অবসন্নের মতো গাছের কাছে হেলান দিয়ে বসে রয়েছি, এমন সময় একটা গলা শুনতে পেলাম। এখানে এ সময় কেন এসেছ? জানো না এদিকে লোকজন খুব একটা আসে না। কথাটা শুনে আমি চমকে উঠলাম। চারপাশে তখন চাপ চাপ অন্ধকার। এদিকে সামনের দিকটা ফাঁকা হলো, পেছনে কিন্তু জঙ্গল মতো জায়গা, তাই সেখান দিয়ে অন্ধকারে দেখার মতো কোনো সুযোগই নেই। সামনের দিকে আধো অন্ধকারে মনে হলো একটা ছায়া দাঁড়িয়ে আছে। ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সন্ধ্যের অল্প আলোতে মনে হলো একটা পুরুষ মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তাকে সাধু বলেই মনে হলো। তার গায়ের একটা কাপড় অল্প হাওয়ায় উড়ছে, মাথার চুল বেশ লম্বা। আমি বললাম, আমি এখানে এসেছি একজন সাধুর খোঁজে, তার কাছে দীক্ষা নিতে চাই। আপনি কি সেই সাধুর কথা বলতে পারবেন? শুনেছি এখানেরই এই গাছের তলায় সে থাকে। আচ্ছা, তিনি কি চলে গিয়েছেন? তুমি যার খোঁজে এসেছো সে যে তোমায় দীক্ষা দেবে সে কথা কি করে জানলে? আমি তার কাছে দীক্ষা নিতে চাই, সে কথাই তাকে বলবো। তাছাড়া আমি তো সাধনাও করতে চাই। দীক্ষা না নিলে তো আর তন্ত্রমন্ত্রের সাধনা করতে পারবো না। এভাবে দীক্ষা না নিয়ে তো আর শুধু শুধু ঘুরে বেরিয়েও কিছু হবে না। তাকে বরং সব কথাই খুলে বলবো, তারপরে যদি সে আমায় দীক্ষা দেয় তাহলে দীক্ষা নেব। সেই ছায়ামূর্তি অর্থাৎ যে সাধুর খোঁজে আমি এসেছিলাম সে ছিল সেই সাধু, কিন্তু তখন তো আর আমি জানতাম না। সে আমার কাছাকাছি এসে বসল। তখন শীতের সময় ছিল কিনা ঠিক মনে পড়ে না, তবে অল্প অল্প ঠান্ডা ছিল। তাছাড়া আবহাওয়াটাও কেমন যেন সেদিন বেশ শীতলই হয়েছিল, অল্প হাওয়াও দিচ্ছিল। আমি গাছের কাছে হেলান দিয়ে ভালো করেই বসলাম। সাধু আমার পাশে এসে বসল। সাধনা কেন করতে চাও? তন্ত্রই বা কেন শিখতে চাও? ছোটবেলা থেকেই আমার ইচ্ছা তন্ত্র সাধনা করব, তন্ত্রমন্ত্র শিখব, সাধনা করে অনেক কিছু জানব। তারপর যদি কোনো সিদ্ধি লাভ করতে পারি তাহলে সেই ক্ষমতা মানুষের হিতের কাজেই লাগাবো। কিন্তু তন্ত্র সাধনা যে এত সোজা নয়। তোমায় দেখে তো মনে হচ্ছে তোমার বয়সও খুব বেশি নয়। তাহলে এই সময়ে সাধনার পথে কেন এসেছো? এখন তো তোমার সংসার জীবনে থাকার কথা। তাছাড়া মনে হয় তোমার সংসার জীবনের টান এখনো রয়েই গেছে। মাতু পাগলি বলেছে। মাতু পাগলি? সে আবার কে? তখন আমি সেই সাধুকে মাতু পাগলির সমস্ত কথা খুলে বললাম। এর আগে দেখেছি যাদের কাছে এই মাতু পাগলির কথা বলেছি
তারা সবাই বেশ অবাক হয়েছে, সবাই আমায় বেশ গুরুত্বও দিয়েছে। কিন্তু এই সাধু অবাক হলেও খুব একটা গুরুত্ব দিল না। বলল, মাতু পাগলির দেখা পেয়েও তোমার কোনো উন্নতি হবে না। আর মাতু পাগলি সে তন্ত্র সাধনার এমন এক স্তরে রয়েছেন যার সঙ্গে সাধনা, সিদ্ধিলাভ এই সমস্ত কিছুর সরাসরি কোনো সংযোগ নেই। সে এক অন্য জগতের। কথাটা বলতে গিয়ে সাধু কেমন যেন চুপ করে গেল। আমি কৌতূহলী হয়ে বললাম, অন্য জগতের কি একটা বলতে গিয়েও যেন বললেন না। তাছাড়া সে যখন আমায় ওই শ্মশানে অন্য মায়ার দুনিয়া দেখিয়েছিল, তখন আমার কেমন যেন মনে হয়েছিল এই স্থান আর সেই স্থানে এখনো সামান্য কিছু পার্থক্য রয়েছে। সাধু শুধু সামান্য হাসল। অন্ধকারে তার মুখটা ভালোভাবে দেখতে পেলাম না। দেখো, দীক্ষা তোমায় আমি দিতে পারি, কিন্তু সে আমি তোমায় দেব না। কারণ আমার কাছ থেকে দীক্ষা নিয়ে আজ পর্যন্ত কেউ ভালোভাবে সিদ্ধিলাভ করতে পারেনি। এ তুমি বলতেই পারো আমার মনের ভ্রম কিংবা অন্য কিছু। আমি তোমায় দীক্ষা দেব না। তবে হ্যাঁ, তুমি আমার কাছে কয়েকদিন থাকতে পারো। সামান্য কিছু শিখতে চাইলে শিখতে পারবে। তারপর না হয় এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কারোর কাছ থেকে দীক্ষা লাভ করে তারপর সাধনা করবে। তার কথা একটু মনক্ষুণ্ণ হলেও বেশ উৎসাহ পেলাম। সাধুর সঙ্গে 2 দিন থেকেই যাই, তারপর না হয় ভাবা যাবে। সেই মতোই সাধুর সঙ্গে সে গাছের তলাতেই রইলাম। সেই রাতে আমাদের কিছুই খাওয়া হলো না। পরদিন সকালে সাধু বলল, এখান থেকে আমার চলে যাওয়ার কথা ছিল। এখানে আমার থাকার কোনো কথাই ছিল না। একবার শশীচরণের বাড়িতে আমায় যেতেই হতো, কিন্তু কি যেন বারবার মনে হচ্ছিল, তাই থেকেই গেছিলাম। আবার আজ সকাল থেকে দেখো সেখানে যাওয়ার জন্য ইচ্ছে হচ্ছে। কেন জানি না মনে হচ্ছে তোমার জন্য অপেক্ষা করতে হচ্ছিল হয়তো, তাই এতটা সময় লেগে গেল। সকালে দিনের আলোয় সাধুকে ভালো করেই দেখলাম। তার গলায় রুদ্রাক্ষের মালা, হাতে এমনকি কাঁধের কাছেও রুদ্রাক্ষের মালা জড়ানো। মাথার চুল লম্বা, সেই চুল জটা হয়ে ওপরের দিকে বাঁধা। মুখে লম্বা দাড়ি, তবে চুল দাড়ি সমস্ত কিছু এখনো কাঁচাই রয়েছে। তার বয়স খুব বেশি হবে না, ওই 45 কিংবা তার সামান্য কম বলেই মনে হলো। এত কম বয়সে এমন সাধু আমি এর আগে কখনো দেখিনি। তার মাথায় সাদা চন্দনে লম্বা দাগ বলেই মনে হলো কিছু। মুখে কিন্তু একটা বেশ শান্ত হাসি। সেভাবেই সে বলল, আমার সঙ্গে তুমি থাকতেই পারো, কিন্তু ভয় পাবে না তো? তার এই কথা শুনে আমি কেমন যেন একটু অবাকই হলাম। হঠাৎ করে ভয় পাওয়ার কথা সে বললই বা কেন? ভয় পাবো কেন সাধু বাবা? আর ভয় পাওয়ার মতো কি আছে? সে তুমি নিজেই দেখতে পাবে। কাল রাতে যখন ঘুমিয়ে পড়েছিলে তখন কিছুই মনে হয়নি? এই কথায় কিন্তু আমি একটু অবাকই হলাম। সত্যি তো, কাল গাছের তলায় কখন যেন ঘুমিয়েই পড়েছিলাম। একেবারে ঘুম ভাঙতেই দেখি সাধু পাশে নেই। ঠিক তখনই মনে হলো একটু দূর থেকে যেন মেয়েলি গলায় হাসির শব্দ ভেসে আসছে, আর তার সাথে একটা অদ্ভুত ভাব চারিদিকে ছড়িয়ে রয়েছে। চারপাশটা ঘুটঘুটে কালো অন্ধকার, তার মধ্যে এমনভাবে কেউ হেসে চলেছে। এই নির্জন স্থানে রাতের বেলা মেয়ে মানুষই বা আসবে কোত্থেকে? সাধু বোধহয় আমার মনের কথা পড়তে পারল, তাই বলল, আমার সঙ্গে থাকলে অনেক কিছুই দেখতে পাবে, তবে বেশি কৌতূহল কিন্তু দেখিও না, তাতে তোমারই বিপদ হবে। আর তাছাড়া তোমার বোধহয় আমার কাছে বেশি দিন থাকাও হবে না। একটা ব্যাপার স্পষ্ট বুঝতে পারলাম,
অকারণে সাধু কিন্তু বেশি কথা বলে না। যেটুকু প্রয়োজন তার বাইরে তার মুখ থেকে একটাও কথা বাইরে বেরিয়ে আসে না। সেদিনই আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম শশীচরণের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পথে নামতেই বুঝতে পারলাম যে পথ ধরে আমি এসেছি সেই পথেই আবার ফিরে চলেছি। সে কথা সাধুকে বলতেই সাধু হেসে বলল, তুমি আসার আগে শশীচরণ আমার কাছে কয়েকবার এসেছিল। তার মেয়ের বড় বিপদ। বিপদটা আমি আন্দাজ করতে পেরেছি, কিন্তু সামনাসামনি না দেখে তো সেই বিপদ থেকে উদ্ধার করা যাবে না। কি বিপদ? কোনো এক অশরীরী প্রেত তার পিছু নিয়েছে। কী কারণে পিছু নিয়েছে তা বোঝা যাচ্ছে না। তাকে অন্য কেউ দেখতেও পায় না, তবে সে কিন্তু কখনোই প্রকাশ্যে দেখা দেয় না। তাছাড়া সে মেয়েটির কোনো ক্ষতিও করেনি। তাই আমি অবাক হচ্ছি। ব্যাপারটি প্রায় সপ্তাহখানেক কেটে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? ওই মেয়েটির শরীরে যে প্রেত রয়েছে সে কথা তার বাড়ির লোক দুজন ছাড়া আর কেউ জানে না। এমন অদ্ভুত সমস্যায় এর আগে আমি কখনো পড়িনি। আচ্ছা, কাল রাতে যে মেয়েলি গলায় হাসির শব্দ শুনতে পেয়েছিলাম সেটা? সাধুর মুখে সামান্য হাসি আর উদ্বেগ মিশে ছিল। আমার কথা শুনে এবার কিন্তু তার মুখে রাগ ফুটে উঠল। একটু গম্ভীর গলায় সে বলল, তোমায় বলেছি না অতি কৌতূহল দেখাতে যাবে না। আমার সঙ্গে থাকলে রাতের বেলা যাই হোক না কেন কখনো বাইরে বেরিয়ে আসবে না। তাতে যাই হয়ে যাক না কেন, এই কথাটা কিন্তু তুমি মনে রাখবে। সাধুর মুখেই প্রথমবার আমি এমন কাঠিন্য দেখলাম। আমার দিকে তাকিয়ে দু চোখ উজ্জ্বল করে সে যেন আমায় কথাগুলো বোঝাবার চেষ্টা করছে। আমি বললাম, বেশ, আপনি যখন চাইছেন না তখন আমি না হয় সেটা আর করব না, কিন্তু এখন আর কোনো কথা নয়, চলো আমাদের যেতে হবে। ওই সাধু কি জানতেন যে ওই মেয়েটির মানে শশীচরণ নামের যে লোকটির কথা আপনি বললেন তার মেয়ের আসল কি সমস্যা হয়েছিল? কোনো অশরীরী যখন কারোর শরীরে আশ্রয় করে তখন কোন কাজে লাগায় তাকে? আর আপনি তো বললেন সে কোনো ক্ষতিও করছিল না, অথচ তার শরীরের শুধু শুধু। সে বিষয় কিন্তু তখন আমার কৌতূহল জাগেনি, কারণ তখন আমি আগের দিন রাত্রে যে মেয়ে মানুষের হাসির শব্দ শুনতে পেয়েছিলাম সেটা নিয়ে গভীরভাবে ভেবে চলেছিলাম। নির্জন স্থানে মেয়ে মানুষ এলো কোথা থেকে? তাছাড়া সাধুকে দেখে তো তার চরিত্র সম্পর্কে কোনো খারাপ চিন্তা আমার মাথায় আসে না, বরং মনে হয় সাধু বেশ ভালোই। তাহলে সেদিন দুপুর শুরু হওয়ার সাথে সাথে আমরা শশীচরণের বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। এতটা দেরি হওয়ার কোনো কারণ ছিল না, তবে মাঝপথে আমাদের একটু থামতে হয়েছিল। গ্রামের একটি বাড়িতে সাধুকে কিছুক্ষণের জন্য তারা জোর করে নিয়ে গিয়েছিল। তাদের একটি বাচ্চা ছেলের প্রচণ্ড জ্বর, সেই জ্বর মোটেই কমছে না। সাধু তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল, তবে সাধু কিন্তু তাকে কোনো সান্ত্বনা দিতে পারেনি কিংবা কোনো আশ্বাসও দেয়নি, বরং কবিরাজ দেখিয়ে নিতে বলেছিল। শশীচরণের বাড়িতে আমরা যখন পৌঁছালাম তখন আগেই বলেছি দুপুর হয়ে এসেছে। শশীচরণ বোধহয় খেতে বসার জন্য তোড়জোড় করছিল। আমাদের দেখতে পেয়ে ধর্মর করে ছুটে এলো। সাধুর সঙ্গে আমাকে দেখে একটু অবাক হলেও আমাদের দুজনকেই দাওয়ার কাছে বসার ব্যবস্থা করে দিল। হাত পা ধুয়ে সামান্য কিছু আহারের ব্যবস্থাও সে করলো আমাদের জন্য। আহারে সাধুর বা আমার কোনো আপত্তি ছিল না। খাওয়া দাওয়া সেরে আমরা শয্যায় একটা ঘরে গিয়ে বিশ্রাম নিলাম। শশীচরণ বেশ অর্থবান মানুষ, তার বাড়িতে বেশ কয়েকটা ঘর রয়েছে। সে, তার স্ত্রী এবং তার মেয়ে নলিনী ছাড়াও বাড়িতে কাজের লোক রয়েছে একজন। বাড়ির পেছনের দিকে গোয়াল ঘর,
সেখান থেকেই মাঝে মাঝে গরুর ডাক ভেসে আসে। শশীচরণের বাড়িতে তার কাজের জন্য যে লোক রয়েছে তার নাম ছিল মাধব। সেই আমাদের ওই ঘরে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছিল। যাওয়ার সময় বলে গিয়েছিল একটু পরে শশীচরণ আসবে। বিশ্রামের জায়গাটাও বেশ, তাছাড়াও এতটা পথ হেঁটে এসে শরীর ক্লান্তও ছিল। আমরা একপাশে বিছানায় শুয়ে একটু গড়িয়ে নিচ্ছিলাম। একটু পরেই শশীচরণ ঘরে ঢুকলো। তারপর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমাদের সামনে এসে বসল। আমার দিকে একটু কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই সাধু বলে উঠল, ও আমার সঙ্গেই আছে, ওকে নিয়ে তুই ভাবিস না। যা, তোর মেয়েকে একটিবার নিয়ে আয়। নিশ্চয়ই নিয়ে আসতে পারবো, কিন্তু ওকে যদি নিয়ে আসার পরে কোনো সমস্যা হয়? দিনের আলোতে কোনো সমস্যা হয়েছে এর আগে? শশীচরণ মাথা নাড়ালো। তার মাথার মাঝখানে একটা মস্ত বড় টাক, মাথার চারপাশে কয়েকটা ছোট ছোট চুল। অবিন্যস্ত পরনের পোশাক দেখে তার অর্থের আন্দাজ করা যায়, কিন্তু চোখে মুখে একটা ভয়ের ভাব। তাছাড়া চিন্তায় চিন্তায় তার দু চোখের তলায় কালি পড়েছে। তার কথাতে একটু পরে একজন স্ত্রীলোক একটি মেয়েকে নিয়ে ঘরে ঢুকলো। মেয়েটা মাথা নিচু করে রয়েছে, স্ত্রীলোকের মাথার উপর ঘোমটা চাপানো। তারা ঢুকতেই আবার দরজা বন্ধ করে দিল শশীচরণ। স্ত্রীলোকটি বলল, সাধু বাবা, আপনি বড্ড দেরি করে এলেন যে। কাল রাতে আরো বিপদ হয়েছে। স্ত্রীলোকের গলায় উৎকণ্ঠার সঙ্গে আরো কি যেন মিশে রয়েছে। মেয়েটি কিন্তু কিছুই বলছে না। মেয়েটির বয়সই বা কত হবে, 13 কি 14 বছর। পরনে গ্রাম্য কায়দায় পরা লাল পেরে সাদা শাড়ি, মাথার চুলে বেনুনি। ঘরের একপাশে একটা কাঠের উপর তাকে বসানো হলো। একপাশে শশীচরণ, একপাশে তার স্ত্রী কাঞ্চনমালা দাঁড়িয়ে। সাধু উঠে গেল মেয়েটির দিকে, তারপর তার কাছে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, মা, কি হয়েছে বলো তো তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে? মেয়েটি মাথা নাড়ল, তারপর শান্ত গলায় বলল, আমার কিছুই হয়নি। মা বাবা শুধু শুধু আমায় নিয়ে চিন্তা করে। আমায় বলে রাতের বেলা আমি নাকি অদ্ভুত আচরণ করি, কিন্তু রাতের কথা তো আমার কিছু মনেই থাকে না। আমি অবাক হয়ে তাকিয়ে ওদের দেখে চলেছি। সাধু একবার মেয়েটার চারপাশে গোল করে ঘুরল, তারপর তার মাথার ওপরে ঠিক মাঝখানে নিজের হাতটা রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর কি মনে হতে মেয়েটা একটা হাত টেনে নিল সামনে। উৎকণ্ঠিত হাত এগিয়ে দিল, বেশ বোঝা যাচ্ছিল সে ভীষণ ভয় পাচ্ছে এই সমস্ত ব্যাপারে। একটু পরে সাধুর মুখ কেমন যেন হয়ে গেল। সাধু ইশারায় শশীচরণের স্ত্রীকে মেয়েটিকে নিয়ে চলে যেতে বলল। সবাই চলে যেতেই ঘরের মধ্যে আমি, সেই সাধু আর শশীচরণই রয়েছি। সাধু আমার দিকে তাকিয়ে বলল, তুমি প্রেত চালানোর কথা নিশ্চয়ই জানো। সাধনা সম্পর্কে যখন তোমার মনে কৌতূহল আছে, প্রেত চালানোর কথা কোথাও না কোথাও তুমি শুনেছ তো নিশ্চয়ই। এখানেও তেমনই হয়েছে। কেউ একজন প্রেত চালনা করেছে ওই মেয়েটির উপরে। প্রেত চালনা করেছে? কিন্তু কে করবে বলুন তো? আপনি তো নিজেই বললেন সে কারোর কোনো ক্ষতি করছে না, তাহলে অকারণে তার উপর কেউ প্রেত চালনা করতে যাবেই বা কেন? আমি নিজেও তো এটা বুঝতে পারছি না। এটাও হতে পারে যে কোনো প্রেত নিজে থেকে তার শরীরে এসে বাসা বেঁধেছে, কিন্তু তাহলেও তো তার কোনো একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যটা কি? দিনের বেলায় কোনোভাবেই সেটা বোঝা সম্ভব নয়। আপনি তো দেখলেন মেয়ের শরীর কেমন শুকিয়ে গেছে। আমার মেয়েটা এমন ছিল না, হাসি খুশি থাকতো আর সব সময় টিয়া পাখির মতো কথা বলতো। সাধু বাবা, আমার মেয়েটাকে আপনি বাঁচান। সাধু বাবা, মেয়েটাকে বাঁচান।
রাতের বেলায় যখন সমস্ত কিছু হয় তাহলে আমাদের রাতের জন্যই অপেক্ষা করতে হবে। আজ রাতে আমি দেখব তোমার মেয়ের সঙ্গে ঠিক কি হয়, তারপরে সমস্ত কিছু দেখে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে আজ বিকেলে আমি একটু বেরোবো। শোনো, তুমিও আমার সঙ্গে যাবে। শশীচরণ, আমরা সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো আবার। সাধু বাবা আসবেন তো? এমন চলতে থাকলে বেশি দিন আর মেয়েকে তো লুকিয়ে রাখতে পারবো না। মাধব বিশ্বস্ত লোক, তাই সে কাউকে কিছুই বলেনি, কিন্তু কাল রাতে বড় বিপদ হয়েছিল। আপনি ফিরুন, তারপরে সব বলবো। আমি আর সাধু সে বাড়ি থেকে বেরিয়ে এলাম গ্রামের পাশের একটা দিঘির ধারে। বিকেলের সময় এখানে বেশ ভালোই লাগছিল। দিঘির পাড়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে থাকতে সাধুই হঠাৎ করে বলল, আচ্ছা, তুমি জীবনে কোনো এমন অন্যায় কাজ করেছো যার জন্য তোমার মনে কখনো অনুতাপ জন্মায়? সাধুর কথা শুনে অবাক হয়ে গেলাম। এমন কথা সাধুর মুখে শুনবো বলে কখনোই আশা করিনি। সাধু আবার নিজের মতোই বলল, কেন জানি না বুঝলে, মনে হচ্ছে কিছু একটা হবে, এমন কিছু একটা হবে যা আদৌ স্বাভাবিক নয়। এমনটা মাঝে মাঝে হয় বুঝলে। একটানা কথাগুলো বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আপনি তো বলেন যে আপনি অনেক কিছু আগে থেকেই বুঝে যান। তা আপনি যখন ওই সাধুর মুখে এইসব কথা শুনেছিলেন তখন বোঝেননি? আমি অনেক কিছুই বুঝতে পারতাম, তবে তা মধুসুন্দরী দেবীর আশীর্বাদ পাওয়ার পরে। কিন্তু এখন যে ঘটনার কথা বলছি সে সময় আমার সাধনার জীবনের প্রথম কাল। তখন আমার তেমন কোনো ক্ষমতাই ছিল না। সাধুর কথা শুনে আমি তেমনভাবে কিছুই বুঝতে পারিনি। শুধু বললাম, আপনি এমন কথা বলছেন কেন? আপনি কি এমন কিছু করেছেন? ছাড়ো, এই কথা তুমি বুঝবে না। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, আজ রাতে সত্যি কি ওই মেয়ের সাথে কিছু হবে? এমন কথা বলছেন কেন? আর আপনি নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছেন, তাই না? তবে সে কথা আপনি ওদের বললেন নাই বা কেন? ও মেয়েকে নিয়ে বড় বিপদে রয়েছে, তবে আমি সে বিপদ থেকে উদ্ধার করতে পারবো কিনা আমি নিজেও বুঝতে পারছি না। সাধুর কথায় আমি বেশ অবাক হয়ে গেলাম। এরপরে কিন্তু হঠাৎ করেই সাধুও চুপ করে গেল। কথার মোড় বদলে সে সাধারণ গ্রামের লোকেদের কথাবার্তা বলতে লাগলো। বুঝতে পারলাম সে আমার কাছে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। তবে সাধুর সঙ্গে আমার সাক্ষাৎ দুদিনের, এর মধ্যে তো আর আমি সাধুকে কোনো বিষয় জোর করতে পারি না, তাই কিছু বললাম না। সন্ধ্যের পরে ফিরে এলাম। শুনতে পেলাম মেয়েটি নাকি ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যের একটু পর থেকে সে ক্লান্ত অনুভব করে। তবে রাতের বেলা বিপদ দেখা যায়। রাতের বেলা মেয়েটির ঘরে শশীচরণ কিংবা তার স্ত্রী কেউই ঘুমায় না। আমরা পাশের ঘরেই শুয়ে রয়েছি। রাতের বেলা শশীচরণের সঙ্গে সাধুর বেশ কিছুক্ষণ কথা হয়েছিল। তারপরে সাধুকে বেশ কিছুক্ষণ বাড়ির পেছনের দিকের একটা গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তারপর আমরা ঘুমোতে চলে গেলাম। কিন্তু ঘুম ভাঙতেই কিছু কথাবার্তার শব্দ আমি শুনতে পাই। বিছানায় উঠে দেখি সাধু আমার পাশে নেই। সঙ্গে সঙ্গেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সন্ধ্যাবেলা সেই সাধুর দিঘির পাড়ে বলা কথাগুলো মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে দরজার কাছে এগিয়ে গিয়ে দেখি দরজা ভেজানোই রয়েছে। দরজা খুলতেই বাইরে থেকে শশীচরণের স্ত্রী কাঞ্চনমালার কথা ভেসে এলো। কোনোভাবেই কি কিছু করা যায় না সাধু বাবা? কাঞ্চনমালার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত চিৎকার শুনতে পেলাম। গলাটা নারী নাকি পুরুষের তা বোঝা যায় না। কেউ যেন অদ্ভুতভাবে গর্জন করতে করতে বলছে, আমি তোর
তোর জন্যই এখানে অপেক্ষা করছিলাম, তোর জন্য। এবার এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? কথাটা বলে একটা বীভৎস হাসির শব্দ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি পাশের ঘরের দরজার কাছে এগিয়ে গেলাম। দেখি ঘরের ভেতর একপাশে একটা হ্যারিকেন জ্বলছে, আর সেই ঘরের ভেতরে শশীচরণ, তার স্ত্রী কাঞ্চনমালা ও তার সঙ্গে মাধব, এই তিনজন মিলে ওই বাচ্চা মেয়েটাকে ধরে রেখেছে। তার শরীরের কাপড় এখন এলোমেলো হয়ে গেছে, মাথার চুল মুখের সামনে এসে পড়েছে। অদ্ভুতভাবেই সে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে আর চিৎকার করে বলছে, তুই কি ভেবেছিলি তুই বেঁচে যাবি? হ্যাঁ, বেঁচে যাবি, আমার কাছ থেকে বেঁচে যাবি। তোকে আমি বাঁচতে দেব না। আজ এই রাতে আমি তোকে হত্যা করব। দেখি সাধু অবাক হয়ে দরজার কাছে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে সামনের দিকে। তার হাতে একটা রুদ্রাক্ষের মালা জড়িয়ে রাখা রয়েছে। হঠাৎ করে সে যেন চুপ করে গেল। আমি সাধুর কাছে এসে উত্তেজিত গলায় তাকে ধাক্কা দিয়ে বললাম, কি করছেন সাধু বাবা? আপনি থেমে আছেন কেন? আপনি যে মন্ত্র জপ করছিলেন করুন, তাড়াতাড়ি করুন। সাধু যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। আমার ধাক্কার গলার শব্দ শুনে তার সম্বিত ফিরল। তাড়াতাড়ি রুদ্রাক্ষের মালাটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে গোপন কোনো মন্ত্র উচ্চারণ করতে লাগলো সে। আমি দরজার কাছে দাঁড়িয়ে বিভৎস দৃশ্যটা ঘরের ভেতর দেখে চলেছি। নলিনীকে যেমন শান্তশিষ্ট দেখেছিলাম, এখন কিন্তু সে কেমন যেন হয়ে উঠেছে। আচমকা মাধবের হাতে একটা কামড় বসিয়ে দিল সে। মাধব চিৎকার করে উঠল, তার হাত থেকে রক্ত বেরিয়ে আসছে, তা আমিও দেখতে পাচ্ছি। আর সেই মুহূর্তে হ্যারিকেনের অল্প আলোয় আমি মুহূর্তের জন্য দেখতে পেলাম নলিনীর মুখ। তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে। তার চোখের দৃষ্টি এখন অদ্ভুত। তার সেই শান্ত নিরীহ মুখ এখন আর নেই। তার গোটা মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। দুটো চোখ রক্তের মতো টকটক করছে। মুখের হাসিটা অদ্ভুতভাবে যেন মুখের বাইরে বেরিয়ে এসেছে। নাকের পাটা ফুলে উঠেছে। অদ্ভুতভাবে সে নিঃশ্বাস নিচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে একটা গড়গড় শব্দ করে চলেছে। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই যেখানেই যাস, তোকে আমি ঠিক আমার কাছে নিয়ে আসব। তুই কে, আর কেন তুই এখানে মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? আমি ওকে কোনো কষ্ট দিইনি। আমি এখানে তোর জন্য অপেক্ষা করছি। তোর পিছু নিয়েই আমি এখানে এসেছি, আর সুযোগ বুঝে। নলিনী এবার অদ্ভুতভাবে হাসতে লাগলো। ঘরের ভেতর কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এসে ঢুকেছে। মাথাটা পেছনের দিকে রেখে চিৎকার করে হেসে চলেছে সে। এতক্ষণ পরে শশীচরণ চিৎকার করে বলে উঠল, সাধু বাবা, ওটা কে? আপনি ওকে চেনেন? ও আপনার সঙ্গে ওভাবে কথা বলছে কেন? এর আগে তো কখনোই আমার মেয়েটা রাতের বেলা এমন করেনি, আজ এমন করছে কেন? মাধব ততক্ষণে ভয় বাইরে বেরিয়ে এসেছে। আমি ঘরের ভেতরে ঢুকেছি ততক্ষণে। নলিনী চিৎকার থামিয়ে দিয়েছে। সাধু বাবা আবার আগের মতন কেমন যেন ঘোরের মধ্যে নলিনীর দিকে তাকিয়ে বলল, তুই যেই হোস না কেন, তোকে এখান থেকে চলে যেতেই হবে। তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। আমি তোর কোনো ক্ষতি করতে চাই না, আমি ক্ষতি করতে চাই তোর। কথাটা বলার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটা আমার চোখের সামনে ঘটে গেল, তার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমার জীবনে এমন দৃশ্য আমি সেই প্রথমবারের জন্যই দেখেছিলাম। বোধহয় কোনো কারণে সাধু বাবা নিজের দেহ বন্ধন করতে ভুলে গিয়েছিলেন, কিংবা তিনি যেমনটা ভেবেছিলেন প্রেতের ক্ষমতা তার চেয়ে হয়তো বেশি ছিল। মাধব আগেই বাইরে দাঁড়িয়ে খক খক করে কাশছিল।
কাঞ্চনমালা ও শশীচরণ যে খুব একটা সাহস নিয়ে মেয়েকে ধরে রেখেছিল তা বলা যায় না। আমি ঘরের একপাশে দাঁড়িয়েছিলাম, দমকা হাওয়ায় সেই হ্যারিকেনটাও নিভে গেল। অমনি একটা ধরপড় শব্দ শুনতে পারলাম। কাঞ্চনমালা আর শশীচরণ ছিটকে গিয়ে পড়েছে। শশীচরণ চিৎকার করে উঠল, কাঞ্চনমালা একটা আর্তনাদ করেই থেমে গেল। বুঝতে পারলাম সে জ্ঞান হারিয়েছে। শশীচরণ বলল, সাধু বাবা, সাধু বাবা, আমার মেয়েটা চলে গেল সাধু বাবা। কিন্তু সাধু বাবা সে কথার উত্তর দিল না। তার বদলে একটা চিৎকার আমি শুনতে পেলাম, সাধু বাবার চিৎকার। আর তার সঙ্গে সঙ্গে বাড়ির উঠোনের কাছে কি যেন একটা গিয়ে পড়ল। এতক্ষণ পরে বুঝতে পারলাম বাইরে হাওয়া দিচ্ছে, আকাশের অবস্থা ভালো নয়। তার সঙ্গে মাঝে মাঝে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেদিকে মন দেওয়ার সময় ছিল না, তাই এতক্ষণ বুঝতে পারিনি। এবার ওরা বাইরের দিকে গিয়ে পড়তেই ব্যাপারটা বুঝতে পারলাম। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। ব্যাপারটা দেখে আমি যে ভয় পাইনি তা কিন্তু নয়। সেদিনের আগে মাথু পাগলের কাছে আমি যা দেখেছি তাতে আমি ভয় পেয়েছিলাম। সাধনার ইচ্ছে আছে, কিন্তু আমার এখনো দীক্ষা হয়নি। ক্ষমতা তো অনেক দূরের কথা। এমন এক বিভৎস ব্যাপার দেখে ভয় পাবো না তেমন মানুষ তো আর নই। তবুও কোনো রকমে বারান্দায় সাধু বাবার কাছে গিয়ে দাঁড়াতেই বাইরে থেকে রক্ত জল করা সাধুর চিৎকার ভেসে আসতে লাগলো, বাঁচাও, বাঁচাও, বিশ্বাস করো তো, আমি তোমাকে মারতে চাইনি। সেবার ভুল করে। একটা আর্তনাদের সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত ভয়ঙ্কর গলায় কেউ বলল, তোর জন্য আমায় মরতে হয়েছে। সেদিন যদি ওদের কথায় তুই আমায়, তাহলে এমন কিছু হতো না। সাধু কিছু বলতে গেল, কিন্তু তার কথা আটকে গেল। কেউ যেন প্রাণপণে তার গলা চেপে ধরেছে। আমরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছি। একটু পরেই মাধব কাঁপা কাঁপা হাতে একটা হ্যারিকেন নিয়ে আসতেই সেই হ্যারিকেনের আলোয় আমরা সব কিছুই দেখতে পেলাম। বৃষ্টি নেমেছে। বৃষ্টির মধ্যে বাড়ির উঠোনের ঠিক মাঝখানে পড়ে রয়েছে সাধু বাবা, আর তার বুকের ওপর চেপে বসে রয়েছে নলিনী। তবে সেটা যে নলিনী নয় তা বলে দিতে হয় না। কিছুক্ষণ পরে সাধু বাবার গোঙানি থেমে এলে নলিনীর শরীরটা তার বুকের ওপরে একপাশে এলিয়ে পড়ে গেল। আর ঠিক তখনই যেন দেখতে পেলাম একটা কালো ধোঁয়া বৃষ্টির মধ্যে নলিনীর মাথার উপর দিয়ে উঠে বাড়ির চাল পেরিয়ে কোথায় যেন উড়ে গেল। কতক্ষণ যে আমরা ওখানে ওভাবে দাঁড়িয়েছিলাম তা ঠিক মনে পড়ে না। যখন সম্বিত ফিরল তখন প্রথমে শশীচরণকে বললাম, চলুন, আমাদেরকে দেখতে হবে ওরা কেমন আছে। সাধু বাবা বেঁচে আছে বলে তো মনে হয় না। ওভাবে মরণ চিৎকার করার পর কেউ। আমরা বৃষ্টির মধ্যেই দাওয়া ছেড়ে নামলাম। তখন উঠোনের মধ্যে আমি, শশীচরণ আর মাধব। তারানাথ আবার থামল। আমি এবার বললাম, তার মানে কোনো এক অশরীরীর হাতে মারা গিয়েছিল সাধু বাবা। কিন্তু নলিনীর মধ্যে যে অশরীরী আত্মা প্রভাব বিস্তার করেছিল সে আসলে কে ছিল? আচ্ছা ঠাকুরমশাই, ওই প্রেত নলিনীর শরীরে থাকা অবস্থায় সে বারবার সাধু বাবাকে চেনার কথা বলছিল কেন? আর তার কাছ থেকে প্রতিশোধই বা নিতে চেয়েছিল কেন? আমি আর শশীচরণ যখন উঠোনের মাঝখানে নেমে গেছি তখন মাধব ভালো হাতে আমাদের সঙ্গেই এসেছিল। উঠোনের একদম মাঝখানে যেতেই দেখতে পেলাম নলিনী একপাশে পড়ে রয়েছে। তার মুখের ওপর বৃষ্টির জল এসে লাগছে। তার মুখের এক পাশ থেকে রক্ত বেরিয়ে আসছে। কিন্তু সাধু বাবার জীবন তখনও ছিল। একটু এগিয়ে যেতেই তার গলা থেকে বেরিয়ে আসা একরকম স্বর শুনতে পেলাম। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে তুলে ধরে বললাম, সাধু বাবা, সাধু বাবা, আপনার কিচ্ছু হবে না। এই গ্রামে কোনো কবিরাজ নিশ্চয়ই আছে।
সাধু বাবা অতি ক্ষীণ কণ্ঠে আমায় বলল, তোমায় বলেছিলাম না জীবনে এমন কোনো অন্যায় করেছ কি না যার অনুতাপ তোমার এখনো হয়? আমার তা হতো। আমি জানতাম কোনো না কোনো একদিন সে আমার উপর প্রতিশোধ নেবে, কিন্তু এভাবে যে সেটা হবে তা আমি বুঝতে পারিনি। এখন আপনাকে বেশি কথা বলতে হবে না, আপনার গলা থেকে রক্ত বেরোচ্ছে অনেক। শশীচরণ এক্ষুনি কোনো একটা কবিরাজের সন্ধান যদি... শশীচরণ মাধব বৃষ্টির মধ্যে অজরে ভিড়ছিল। ততক্ষণে মাধব নলিনীকে কোলে তুলে নিয়েছে। শশীচরণ আমার কাঁধের উপর একটা হাত রেখে বলল, সাধু বাবাকে বাঁচানো যাবে বলে তো মনে হচ্ছে না। আর তাছাড়া এই সমস্ত কথা বাইরে যদি আমরা বার করি তাহলে বিপদ হবে, মানে বুঝতেই পারছো। এইসব তুমি কি বলছো? সাধু বাবাকে বাঁচাতে হবে, এক্ষুনি বাঁচাতে হবে। ঠিক তখনই আধো অন্ধকারের মধ্যে হাতের উপর টান পড়তে দেখতে পেলাম। সাধু বাবা আমার হাত টেনে ধরেছে। সাধু বাবার মুখে লম্বা কালো দাড়ির এক পাশ থেকে গলার ক্ষত দিয়ে রক্ত ঝরে পড়ছে নিচের দিকে। নলিনী নিজের দাঁত আর হাতে নখ দিয়ে তার গলার কাছে ক্ষত বিক্ষত করেছে। আমার সামান্য ভুলের জন্য এমনটা হয়েছে। তুমি আমায় নিয়ে চিন্তা করো না। তুমি দেখো আমার মৃতদেহটা যেন ওই গাছের তলাতেই কিছু সময়ের জন্য রাখা হয়, তার ব্যবস্থা করো। তারপর তোমরা আমায় পুড়িয়ে দিও। কোন গাছ? আমার গলা যে কাঁপছিল সেটা আমিও বুঝতে পারছিলাম। গাছের তলায় তুমি আমায় দেখেছিলে, সেই গাছের তলায় আজ থেকে অনেক অনেক বছর আগে একটা ভুল আমি করেছিলাম, আর সেই ভুলের জন্য। তার মানে সাধু বাবা কিছু ভুল করেছিল? তা তিনি কি সে কথা আপনাকে বলেছিল ঠাকুরমশাই? ক্লান্তভাবে মাথা নাড়ল তারানাথ। বাইরে গুমোট হয়ে আসা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তারানাথ বলল, সাধু বাবার কোনো কথা বলেনি। আমার হাতের উপর হাত রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। নলিনী যখন ঘুম ভেঙেছিল তখন সে আগের মতোই শান্ত। এসবের কোনো কথা তাকে জানতে দেওয়াও হয়নি। সেদিনই শেষ রাত্রের দিকে আমরা ওই গাছের তলায় সাধু বাবাকে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। ভাগ্য ভালো সেদিকটায় তেমন কোনো লোকজন যায় না। তারপরে শশীচরণের প্রভাব খাটিয়ে মৃতদেহ গ্রামের শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে সেই সাধু যে আসলে কি করেছিল, আর ওই যে প্রেত নলিনীর ওপরে আশ্রয় নিয়েছিল, সে আসলে কে ছিল, সে প্রশ্নের উত্তর আমি কখনো জানতেও পারিনি। সেখানে আরো বেশ কয়েকদিন আমি ছিলাম, আসলে নলিনীর আর কোনো বিকৃতি হয় নাকি তা দেখার জন্য। 2 দিন আমি শশীচরণের বাড়িতেই ছিলাম, কিন্তু এর পরেই যেন নলিনীর মধ্যে আশ্চর্য পরিবর্তন হয়েছিল। সে সামান্য সুস্থ হতেও শুরু করেছিল। তার মুখের শুষ্ক ভাব, তার চোখের তলায় কালি, এই সমস্ত কিছু যেন কোথায় মিলিয়ে আসছিল। শশীচরণ ঠিকই বলেছিল, তার মেয়ে শান্ত অথচ টিয়া পাখির মতো কথা বলা একটা মেয়ে।
তার মেয়ের মিষ্ট ভাব আমি দেখেছিলাম, তবে সাধুর ব্যাপারটা কিছুই বুঝতে পারিনি। তারপরই সেখান থেকে চলে আসি। তার মানে সাধু বাবার ব্যাপারে আপনি কিছুই জানতে পারেননি, তাই তো? তারানাথ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ করে গলার স্বর বদলে কেমন যেন উদাসীন হয়ে বলল, এরপরে অনেকবার সেই ব্যাপারটা নিয়ে আমি ভেবেছি, নিজের ভাবনা শক্তি দিয়ে এই বিষয়ে রহস্য উন্মোচন করেও দেখেছি, কিন্তু পারিনি। তারপর অনেকদিন পরে অনেক সাধুর সঙ্গে কথা বলেছিলাম এ বিষয়। অনেক বছর পরে এক সাধুর সঙ্গে কথা বলে প্রশ্নের উত্তর আমি জোগাড় করতে পেরেছিলাম। আর যা জানতে পেরেছিলাম তার সমষ্টি করলে এই দাঁড়ায় যে সেই সাধু কোনো একদিন কোনো এক মেয়ের কোনো ক্ষতি করেছিল নিজের অজান্তে। কোনো সাধনায় সিদ্ধ তান্ত্রিক হয়তো এমন ভুল করে না, তবে সেই ভুলের যে মাসুল গুনতে হবে সেই সাধু সে কথা জানত, আর সেই ক্ষতির জন্যই তাকে নলিনীর হাতে মৃত্যুবরণ করতে হয়। আর তাই সে আমায় প্রশ্ন করেছিল আমি এমন কোনো কাজ করেছি কিনা যার জন্য আমার অনুতাপ হয়। সেটা তো আমরা বুঝতেই পেরেছি, তবে এর জন্য এত ভাবার কি আছে? আছে, ভাবার অনেক কিছুই আছে, যেটা তোমরা বুঝতে পারছো না। প্রথম যেদিন সাধু বাবা নলিনীকে দেখেছিল এবং তার মাথার উপর হাত রেখেছিল, তখনই সাধু বাবার মুখের আশ্চর্য পরিবর্তন আমি দেখেছিলাম। পরে বুঝতে পেরেছিলাম সেটা অবাক ভাব ছিল না, সেটা ছিল আসলে ভয়। সে নিশ্চয় বুঝতে পেরেছিল তার মধ্যে কে বাসা বেঁধেছে, এবং সাধু বাবা এটাও জানতো সে তার ক্ষতি করার চেষ্টা করবে। এরপরেও সাধু বাবা সেখানেই ছিল। শশীচরণের কাছ থেকে পরে আমি কথায় কথায় জানতে পেরেছিলাম সেই রাতে সাধু বাবা নিজে থেকে ইচ্ছা করে ওই ঘরে ঢুকেছিল প্রথমে। তাহলে কি সাধু বাবা নিজের ইচ্ছে মৃত্যুবরণ করেছিল, নিজের মধ্যে চলতে থাকা অন্যায়ের অনুতাপ থেকে? তারানা তার কথা শেষ করল না। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশের অবস্থা ভালো নয় হে, বুঝলে? বৃষ্টি নামবে, তোমরা চাইলে এখনই বেরিয়ে পড়তে পারো। আমরা বেরিয়ে এলাম। তারপর হাঁটতে হাঁটতে ট্রাম রাস্তার দিকে চলে এলাম। তবে প্রতিদিনের মতো কিশোরী কিন্তু আজ আর কোনো কথা বলল না। বোধহয় তারানাথের শেষ কথাগুলোর মানে সে ভেবে চলেছিল আর নিজের মনে প্রশ্ন তৈরি করছিল।